নমস্কার, আমি বিশ্বরূপ নিউক্লিয়ার হেলথ বাংলায় আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। আমি বলছি সেটা যে টপিকের উপর আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির আর অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ক্যান্ডিডেট AZD1222 যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে এবং যেটা পৃথিবীর বহু জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল 2-3-তে রয়েছে, 2-3 স্টেজে রয়েছে, সেই ট্রায়ালটা হোল্ড করা হয়েছে। সারা পৃথিবীর ক্ষেত্রে এটা রাইট নাও হোল্ড সিচুয়েশানে রয়েছে। হোল্ড মানে সেটা এখন কোনো ট্রায়াল নতুন করে কোনো ক্যান্ডিডেট কে সেই ভ্যাকসিনটা দেওয়া হবে না, ভ্যাকসিন ক্যান্ডিডেটটা দেওয়া হবে না। তো ঘটনা হচ্ছে যে এটা কি, অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলছে এটা একটা রুটিন প্রসিডিওর, যেহেতু একজন রোগীর ক্ষেত্রে সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নেওয়ার পর হয়েছে। তো সেই কারণে এই টোটাল প্রক্রিয়াটাকে হোল্ড করা হয়েছে এবং তার সমস্ত ডেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট অথরিটি সেটাকে চেক করবে, ইভ্যালুয়েশন করবে ফর সেফটি কনসার্ন, তারপর সেটাকে আবার পারমিশন দেয়া হবে যে ভবিষ্যতে ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্যে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে হোল্ড হয়ে যাওয়া বা কোনো একটা ট্রায়াল টার্মিনেশন হয়ে যাওয়া, তার পেছনে সবসময় যেটা দেখা হয় বিভিন্ন রেগুলেটরি সংস্থা যেগুলো দেখে সেগুলো হচ্ছে সেফটি। কারণ সেফটি আমাদের কাছে একটা বড় বিষয়। কেন বড় বিষয় সে ব্যাপারে একটু বলি, একটু ব্যাকগ্রাউন্ডে আসি। তো আমরা জানি যে আমরা ভ্যাকসিন ওয়ার্কস, নো ডাউট। অনেকে ভ্যাকসিনের বিরুদ্ধে প্রচার করে, ভ্যাকসিন অনেক রকম আদার ডিজিজ, অনেক কিছু ডেভেলপমেন্টাল প্রবলেম সৃষ্টি করে, এরকম অনেক তথ্য বাজারে আছে। কিন্তু ঘটনা হচ্ছে ভ্যাকসিন যে ওয়ার্কস সেটা আমরা আমাদের জানি। পোলিও ভ্যাকসিন যে ওয়ার্কস করেছে এটা কিন্তু আমরা জানি। আগে যে পরিমাণ পোলিও ছেলে মেয়ে দেখা যেত, মানে পোলিওর দ্বারা অ্যাফেক্টেড ছেলে মেয়ে দেখা যেত, এখন কিন্তু সেটা কমে গেছে, আর নেই, মানে ইরাডিকশান হয়েছে, এবং সেটা কিন্তু পোলিও ভ্যাকসিনের জন্যই সম্ভব হয়েছে। সো ভ্যাকসিন যে ওয়ার্ক সেই নিয়ে কোনো ডাউট নেই। তবে হ্যাঁ, এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে বহু সমস্যার সম্মুখীন হতে হয় কখনো কখনো, এবং তার মধ্যে যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যাটা হয়ে আসে, এবং সেটা সমস্যা বলবো না, এটা একটা সেফটি কনসার্ন। সেফটি কনসার্ন বলতে যে অ্যাডভার্স এফেক্ট। দেখুন, একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট যখন আমাদের শরীরে প্রবেশ করে, মানে আমাদের যখন নিই সেটা, যারা ভলেন্টিয়ার যারা নেয় তাদের খুব লিমিটেড, মানে খুব ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে একটা রেডনেস হলো, হাতে একটু লালচে হলো, একটু হালকা জ্বর এলো, বা কিছুটা মানে সোয়েলিং হলো। কিন্তু অ্যাডভার্স এফেক্ট বলতে যেগুলো বোঝায়, অ্যাডভার্স যেগুলো লাইফ থ্রেন্ডিং হয় বা কখনো কখনো সেগুলো থেকে মৃত্যু হয়। তো এই ধরনের অ্যাডভার্স এফেক্ট কিন্তু বিভিন্ন রেগুলেটরি সংস্থার রিপোর্টিং সিস্টেম আছে। মানে ভ্যাকসিন নিয়েও কিন্তু রিপোর্টিং সিস্টেম আছে। তো যে কেউ ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা কিছু দেখছে, অ্যাডভার্স এফেক্ট হয়েছে, হেলথ কেয়ার ভলেন্টিয়ার হতে পারে বা হেলথ কেয়ারের সাথে অ্যাসোসিয়েট হতে পারে, সে কিন্তু সেটা রিপোর্ট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। তার ফলে যখন কোনো ট্রায়াল চলে তখন সেই ট্রায়ালটার ওপর নজর আরও বেশি রাখা হয়। যদি কোনো রিপোর্টিং সিস্টেম, এই রিপোর্টিং সিস্টেমটার মুখ্য উদ্দেশ্য সেটা যাতে সাধারণ মানুষ বা যারা ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নিচ্ছে তারাও যেন ইন্ডিপেন্ডেন্টলি রিপোর্ট করতে পারে যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নেওয়ার ফলে তাদের অ্যাডভার্স এফেক্ট হয়েছে বা তাদেরকে হসপিটালাইজড হতে হয়েছে বা তাদের মানে লাইফ থ্রেটনিং কন্ডিশন এসছে। তো ঘটনা হচ্ছে এগুলো কিন্তু আমাদের মানুষদের আমাদের প্রিভেন্টিভ, মানে কি সেফটি প্রিভেনশান, এইগুলো কিন্তু দেখার জন্যই হয়। সো থ্যাংক ইউ শ্রাবণী বিশ্বাস আসার জন্যে, রীতা পাল, থ্যাংক ইউ। তো ঘটনা হচ্ছে যে এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির বা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা AZD1222, যেটা ফেজ 2-3 সারা পৃথিবীর বহু প্রান্তে চলছে বা শুরু হতে চলেছে, এরকম একটা ব্যাপার আমাদের ভারতেও কিন্তু সেটা শুরু হতে চলেছে বা শুরু হয়েছে। সেখানে আরও আছে, যেমন ব্রিটেন, US, সাউথ আফ্রিকা, এই সমস্ত অনেক কান্ট্রিতেই কিন্তু এটা গ্লোবালি চলছে এখন। তো সেই সমস্ত কিন্তু ট্রায়াল রাইট নাও আনটিল সাম ডিসিশন উইল টেক
বাই সাম ইন্ডিপেন্ডেন্ট অথরিটিস থ্রু রেগুলেটরি সংস্থা, ততদিন কিন্তু এই ভ্যাকসিন ট্রায়ালটা পজ থাকছে, মানে হোল্ড থাকছে। তবে কোনো কিছু ভ্যাকসিন ট্রায়াল হোল্ড থাকা মানেই সেটা যেটা যে টার্মিনেট হয়ে যাবে এটা কিন্তু নয়। টার্মিনেশন অ্যান্ড হোল্ড এই দুটোর মধ্যে আলাদা ডিফারেন্ট ওয়ার্ড। টার্মিনেশন তখনই হয়ে যায় রেগুলেটরি যখন আমরা একটা অ্যাপ্লিকেশান করি এবং তার জন্য যখন পারমিশন দেওয়া হয়, যখন বিভিন্ন ধরনের সিভিয়ার এফেক্ট দেখা যায়, মানে অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, তখন অনেক সময় রেগুলেটরি সংস্থা সেই ধরনের ট্রায়ালকে টার্মিনেট করে দেয়, মানে টোটালি এই যে পারমিশনটা দিয়েছিল সেই পারমিশনটা টার্মিনেট করে দেয়। আর কখনো কখনো সেটা পজ থাকে বা হোল্ড করা হয়, যে সেফটি কনসার্নটার উপর বিচার বিবেচনা করা প্রয়োজন সেটাকে নতুন করে ইভ্যালুয়েট করা হয়, যে এটা কতটা ক্ষতিকারক বা কতটা সেফটি কনসার্ন এবং তার মাত্রা কতটা। যদি বেনিফিটের থেকে দেখা যাচ্ছে যে সেফটি কনসার্ন অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন সেগুলো টার্মিনেশনের দিকে যায়। তবে আমার মনে হয় না এই মুহূর্তে এই অক্সফোর্ড ভ্যাকসিনের এটা টার্মিনেশনের দিকে যাবে। তো এটা আপাতত যেটা হয়েছে সেটা হোল্ড হয়ে আছে, এবং এই হোল্ডটা হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ সময় লাগবে যে তারা ইভ্যালুয়েট করবে, এবং ইভ্যালুয়েশন করার পরে আবার নতুন একটা ডিসিশন দেবে, হ্যাঁ ইজ ওকে, উই হ্যাভ টু টেক কেয়ার, অথবা কোনো ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আবার নতুন কোনো অ্যাড হয় কি না, সেগুলোও একটু দেখার বিষয় আছে। তবে ঘটনা হচ্ছে যে যে অরিজিনাল যে কী কারণ সেটা কিন্তু কোথাও কিছু নেই, জানাও যাচ্ছে না। তবে নিউ ইয়র্ক টাইমস আমেরিকার একটা বড় নিউজ পোর্টাল একটা খবর বার করেছে, সেটা আমি বলতেই পারি কারণ তারা অলরেডি বার করেছে। অনেক সময় বিভিন্ন ইন্টারনাল সোর্স থেকে এই খবরগুলো পাওয়া যায়, তো সেগুলো তারা বড় বড় ক্যাপাসিটি, যেমন নিউ ইয়র্ক টাইমস, এরা হয়তো সেটা পারে, সেটা অন্যান্য অনেকে পারে না। তো তারা যেটা বলেছে যে একজন পেশেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সভার্স মাইলিটিস বলে একটা টার্ম আছে, মেডিকেল টার্ম আছে। তো ঘটনা হচ্ছে যে এটা স্পাইনাল কর্ডকে এফেক্ট করে। তো এটা যখন ভাইরাস ইনফেকশনের ফলে এটা আরও সিভিয়ার ইনফ্লামেটরি একটা সিনড্রোম তৈরি হয়, এবং তার ফলে আমাদের একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন আছে। তো ঘটনা হচ্ছে এটা নিউ ইয়র্ক টাইমস বলেছে, এবং সেটা কতটা সত্য বা অসত্য সেটা আমি নিজেও জানি না। তো ঘটনা হচ্ছে যে যাই হোক, এটা কোনই সত্যি যে কোনো একটা অ্যাডভার্স এফেক্ট ঘটেছে, এবং সেই ঘটার ফলেই কিন্তু অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড ইউনিভার্সিটির ট্রায়ালটা তারা নিজে থেকে ভলেন্টিয়ারিলি, এটা আরেকটা টার্মিনোলজি, ভলেন্টিয়ারিলি তারা ওটাকে হোল্ড করেছে। তো ঘটনা হচ্ছে এই ভলেন্টিয়ারি টার্মটা বলি, অনেক সময় আপনারা নিশ্চয়ই দেখেন যে এই ওষুধে, এই ব্যাচের এই ওষুধে কার্সিনোজেন পাওয়া গেছে, সেই জন্যে কোম্পানি ভলেন্টারিলি সেটাকে মানে কি বলছে, সেই ব্যাচটাকে বিক্রি করছে না বা ফেরত নিচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবই একটা করে টার্ম, এবং সেই টার্মের জন্য তাদের জন্য রাস্তাও খোলা থাকে। তো যেমন অনেক সময় দেখবেন যে বিভিন্ন রেগুলেটরি সংস্থা বলে যে এই ওষুধটার মধ্যে কার্সিনোজেন আছে। কার্সিনোজেন বলতে যেগুলো আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করে। তো ঘটনা হচ্ছে আমাদের অনেক ড্রাগ যেগুলো যে আমাদের খাই আমরা নিয়মিত বিভিন্ন ডিজিজ কন্ডিশন বা ক্রনিক বা অ্যাকিউট ডিজিজের জন্য আমরা খাই। সো বেসিক্যালি যেমন ডায়াবেটিসের জন্য আছে, আমাদের হাই ব্লাড প্রেশারের জন্য আছে, যে সমস্ত ওষুধ আমাদের প্রতিনিয়ত খেতে হয়, তো তারা তো একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। সো তাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা, মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলতে ওই যে ওষুধটার মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, যে ইনগ্রেডিয়েন্টটা কিন্তু অরিজিনালি আমাদের শরীরে কাজ করে। ঠিক আছে, আমাদের শরীরের মেকানিজমটাকে কখনো অফ বা কখনো অন, কোনো সার্কিটকে কখনো ডাউন রেগুলেশন, কখনো আপ রেগুলেশন, এইভাবে যে ওষুধ কাজ করে আমি বলতে চাইছি। তো সেইগুলোর ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ফার্মাকোলজিক্যাল ইনগ্রেডিয়েন্ট, এটা তো সিনথেসিস করতে হয়। তো সিনথেসিস যখন কেমিক্যালি করতে হয় সেটাকে আবার পিউরিফিকেশন করা হয়। তো পিউরিফিকেশন করার ফাঁকে কি হয়, একটা পার্সেন্টেজ দেখা হয়, সেই পার্সেন্টেজটা পিওরলি, সেইটাই তবে ওষুধের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। যখন সেই পিওরিটিটার মধ্যে ইমপিউরিটিস ঢুকে যায়, তখন সেটা কি হয় না, তখন সেটাকে কি বলে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের মধ্যে ইমপিউরিটিস আছে, এবং সেখান থেকে কিছু পিউরিটিস যেগুলো এই সিনথেসিস করার সময় থেকে যায়, সেগুলো আমাদের শরীরে কিন্তু লং টার্ম প্রয়োগ করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেগুলোকে বলছে কার্সিনোজেন। তো ঘটনা হচ্ছে এই জন্যই কিন্তু আমাদের এই ড্রাগ রেগুলেটরি সংস্থাদের প্রচণ্ড অ্যাক্টিভ থাকা উচিত, যে বাজারে এত ব্যাচ আসছে সেগুলোকে অ্যানালাইসিস করা, সেখানে কার্সিনোজেন আছে কি না, এগুলো কিন্তু আমাদের রেগুলেটরি সংস্থার
নিয়মিত মানে কি বলবো, একটা গ্রুপ অফ সেট মানে পিপুল থাকা দরকার, এবং সেই জন্যে সেটাকে টেস্ট করাও দরকার। কারণ আমরা তো যখন খাই আমরা তো নিজেরা কিছু জানি না, আমরা তো অ্যানালাইসিস করতে পারবো না যে এটার কার্সিনোজেন আছে কি না। তো ঘটনা হচ্ছে সেই জন্য দায়িত্ব তাদের বহুত থেকে যায়, কিন্তু আমাদের সাধারণ মানুষদের কিন্তু এই ব্যাপারে কিছু করার নেই। যতক্ষণ না আমাদের কাছে একটা রেগুলেটরি সংস্থার নির্দেশ আসছে যে এই ব্যাচে কার্সিনোজেন পাওয়া গেছে। তো ঘটনা হচ্ছে আমি খুবই কম, ভারতবর্ষে সত্যি করে বলেছি, আমি খুবই কম শুনি যে এখানে পাওয়া গেছে। আপনারাও শুনেছেন কিনা আমি জানি না, তবে ইউএসএ কিন্তু বারবার বিভিন্ন এফডিএ কিন্তু বারবার বিভিন্ন ওষুধের ক্ষেত্রে সেটা বলে, এবং তারা আমরা বারবার মানে আমাদের এই নিউক্লিয়ার হেলথে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমি বলেও থাকি যে এফডিএ এই ওষুধটাকে কি করছে, যে এই ব্যাচটাকে বলছে ফিরিয়ে নাও, মানে ওটা বাজার থেকে তুলে নেওয়ার কথা বলে, কারণ তার মধ্যে কার্সিনোজেন পাওয়া যায়, কারণ তারা সেটা অ্যানালাইসিস করে দেখে। তো ঘটনা হচ্ছে এই জিনিসগুলো আমাদের দেশেও যত হবে তত কিন্তু আমরা সেফটি থাকবো। আমি আজকে ভ্যাকসিন ডেভেলপমেন্টের সেফটি নিয়ে কথা বলতে বলতে আমি ড্রাগের সেফটিটাও বলছি, কারণ যেহেতু আজকে সাবজেক্টটাই আমি একটা সেফটি হিসাবে আলোচনা করতে চাইছি, যে আমাদের সেফটিটা কিন্তু দেখার প্রয়োজন, এবং আমাদের ড্রাগ বা যে কোনো ভ্যাকসিন এর সেফটিটা কিন্তু খুব অত্যাবশ্যীয়। কেন অত্যাবশ্যীয়? যখন পোলিও ভ্যাকসিন প্রথম যখন অ্যাপ্রুভ হয়েছে, বা যখন বিভিন্ন জায়গায় মানে অলরেডি প্রয়োগ করা হচ্ছে, তখন কিন্তু একটা ঘটনা ঘটেছিল, হিস্ট্রিতে আছে, মানে আজকে না, কয়েক বছর 50 বছর আগে। তো ঘটনা হচ্ছে যে হিস্ট্রিতে আছে যে ইনঅ্যাক্টিভেটেড যে ভাইরাসটা ভ্যাকসিনের ক্ষেত্রে ইউজ করা হয়েছিল, সেটা যখন সেল কালচার করে তৈরি করা হয়, মানুষ করে তো, তারা তো মানুষ এবং বিভিন্ন সিস্টেম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন কি হয়েছে, সেখানে অ্যাক্টিভেটেড মানে লাইভ ভাইরাসটা চলে গিয়েছিল। তাহলে সেই ব্যাচের যতজনকে দেয়া হয়েছিল একটা বিশাল সিভিয়ার সাইড এফেক্ট তৈরি হয়েছিল, এবং বহু মানুষ পোলিও, মানে বহু বাচ্চা ছেলে যাদের পোলিও ছিল না, টিকা নিতে গিয়ে পোলিও হয়েছিল এবং অনেকে মারা গিয়েছিল। তো এইগুলো কিন্তু সেফটি কনসার্ন। তাই প্রত্যেকটা ব্যাচ মানে প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের রেগুলেটরি সংস্থার নজরে থাকা উচিত, ইভ্যালুয়েট হওয়া উচিত, এগুলো কিন্তু হওয়া উচিত। কিন্তু যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে সেই জন্য আমি কিন্তু মানে প্রথম থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি বারবার একটা কথা বলে আসছি। অনেকে আমি এই কথাগুলো বলেছি বলে খুব বাজেভাবে আমার দিয়েছে, সব জানতা বলে, বা সেফটি নিয়ে যখন কথা বলেছি আমি, তখন কিন্তু আমাকে এই ধরনের কমেন্টও শুনতে হয়েছে। আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি কিন্তু সরে আসছি না আমার মতবাদ থেকে। আমি বারবার বলেছি যে আমাদের এই যে করোনা স্পেসিফিকে যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট যেগুলো চলছে, সেগুলো কিন্তু সেফটি ইজ এ বিশাল ফ্যাক্টর। সেফটিটাকে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয়। কমিউনিটি স্তরে ভ্যাকসিন নিয়ে আসতে গেলে একটা হিউজ মাস মানে কয়েক হাজার আপ টু 20-30 হাজার মানুষের ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করে দেখে তার সেফটি অ্যানালাইসিস করে তবেই সেটা কোটি 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 মানুষের জন্য প্রয়োগ করা উচিত। আদারওয়াইজ 5 জন 10 জন 30 জন 40 জনকে করলাম, তার কোনো সাইড এফেক্ট রিপোর্টেড হলো না, সেটা কোটি কোটি মানুষের জন্য অ্যাপ্রুভাল করাটা বিশাল রিস্কি ফ্যাক্টর। তো সেই জন্যে সেই সচেতনতায় নিয়ে আসাটা আমি যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, আমি একটা এখানে ইউএসএ আমি যখন পোস্টডক করি, তখন পোস্টডক করতে করতে ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড অপারেশনের উপর আমি একটা 18 ক্রেডিটের ম্যানেজমেন্টের কোর্স করেছি রেগুলার, মানে পোস্টডক করতে করতে রাত 5টা থেকে 9টা অবধি। তো এটা আমার একটা 1.5 বছর টাইম প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিল 2016-17। তো এটা আমার নতুন কিছু জানা, নতুন কিছু একটা অ্যাডিশনাল এটার থেকে ভেতর থেকে এসেছিলো, সেই জন্য আমি এই কোর্সটা করেছিলাম এখানে। তো ঘটনা হচ্ছে যে সেইখান থেকেই আমি এই ক্লিনিক্যাল ট্রায়াল রিলেটেড আমার যে আইডিয়াটা আমি আপনাদের সামনে যে বলতে পারি, বিকজ আই হ্যাভ সাম নলেজ অন দ্যাট, আমি পড়াশোনা করেছি বা আমি নিয়মিত এই নিয়ে চর্চা করি। তো ঘটনা হচ্ছে যে সুস্মিতা দত্ত, গড ব্লেস, যেন সব ঠিকঠাকভাবে ওষুধে মানুষের জীবন সেভ নিয়ে কথা আলোচনা ভালো হয় যেন। অবশ্যই লোকু, আমরা যে আলোচনা করছি একটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাওয়ারনেস, রাইট? আমরা যদি অ্যাওয়ার্ড থাকি তাহলে আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করতে মানুষ পারবে না, মানে যারা ড্রাগ কোম্পানি পারবে না, রেগুলেটরি সংস্থা পারবে না। তো ঘটনা হচ্ছে সেই ধরনের আলোচনাটা বেশি হওয়া দরকার, মানুষের সচেতনতা বেশি হওয়া দরকার। তাই আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার কথাটা কিন্তু
আপনাদের থেকে আরও কয়েক হাজারে পৌঁছাতে পারবে। দেখুন, আমি আগেও একদিন বলেছি যে আমি যে আলোচনাগুলো করি সেই আলোচনাগুলো কিন্তু সাধারণ মানুষের জানার খুব দরকার, এবং আমি এমনভাবে করি যে গল্পের ছলে করার চেষ্টা করি যাতে আপনাদের কাছে সঠিক বার্তাটা, মানে সমস্ত কিছু না জানলেও যদি জিসটা বোঝেন তাহলে আপনি অনেকটা সচেতন হলেন, রাইট? যখন কোনো নিউজ আসবে যে এই ওষুধটা মধ্যে কার্সিনোজেন পাওয়া গেছে, ব্যাচ নাম্বার এত, আপনি সঙ্গে সঙ্গে ওষুধ কেনার সময় সেই ব্যাচ নাম্বারটা দেখবেন, এই ওষুধটা সেই ব্যাচের নয় তো। অ্যাম আই রাইট অর রং? রাইট? তাহলে এই যে অ্যাওয়ারনেসটা, কারণ ওই কার্সিনোজেন থাকলে যে আমাদের শরীরে লং টার্ম এফেক্ট করে সেটা কিন্তু সত্যি। সেই জন্যই রেগুলেটরি সংস্থারা অনেক সময় ব্যাচ নাম্বার উল্লেখ করে বলে এই ব্যাচের এই ওষুধটা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের তো অসাধু ব্যবসায়ের অভাব নেই, রাস্তায় বাজারে বেরোবেন অসাধু ব্যবসায়ী ছড়াছড়ি, ঠিক আছে? তারা তো সেই ওষুধ তো চালিয়ে দেবে, কারণ আপনি তো ব্যাচ নাম্বারটা জীবনে দেখেন না, আমিও দেখি না, খুব যখন প্রয়োজন হয় তখন দেখি, এক্সপায়ারি ডেটটা তখন দেখি, শুধু আমরা যেটা দেখি এক্সপায়ারি ডেট, রাইট? সেটাও কিন্তু অনেকে আবার দেখেন না। তো ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের সচেতনতামূলক বার্তা। তো এই সচেতনতা আমাদের সর্বস্তরে সর্বজীবনে থাকা উচিত। তাই আপনারা যদি আমার এই নিউক্লিয়ার হেলথকে সাহায্য করতে চান তাহলে দয়া করে একটু শেয়ার করবেন। তাহলে কি হবে না, আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, এবং নিউক্লিয়ার হেলথ এই যে প্ল্যাটফর্মটা আমি আপনাদের উদ্দেশ্যে তৈরি করতে চাইছি, এবং এটাকে কিন্তু আমি আরও বড় করে দেখাতে পারবো ইন ফিউচার। মানে যদি আমাকে ভাবতে হয় যে ঠিক আছে আমি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মটাকে একটা কমপ্লিট হেলথ সায়েন্স মিডিয়া বাংলায় তৈরি করব, সেটা করতে গেলেও কিন্তু আপনাদের সাপোর্ট কিন্তু আমার লাগবে। তো আপনারা দয়া করে কিন্তু একটু শেয়ার করবেন। শেয়ার করলে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো এই সচেতনতামূলক বার্তা নিয়ে। কারণ আমি তো এটা কোনো টিভি চ্যানেল নয় যে তাদের কোটি কোটি সাবস্ক্রাইবার আছে, আমার কয়েক হাজার সাবস্ক্রাইবার, এবং তাই আপনাদের কাছেই আমার বিনীত নিবেদন যে আপনারা শেয়ার করবেন। তাহলে আমরা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যে তথ্যটা আমাদের চলার পথে আপনাদের সহায়ক হবে, সচেতনতা নিয়ে আসবে। তবে হ্যাঁ, আমি এখনও বলছি যে ভারতে যে ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো চলছে, ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলোর কোভ্যাক্সিন বা জাইকভ ডি বা অক্সফোর্ডেরও কিন্তু ট্রায়াল শুরু হয়েছিল, এখন সেটা হোল্ড হয়ে গেছে ভারতে। তো ঘটনা হচ্ছে যে এই ভ্যাকসিন ট্রায়ালগুলো অবশ্যই যেন তার সেফটি দেখা হয়। কারণ এই যে অক্সফোর্ডের যে ট্রায়ালটার কথাটা একটু আগে বললাম, যেটা হোল্ড করা হয়েছে, তো এই যে হোল্ড করা হয়েছে এটা কিন্তু আজকে দেওয়া হয়নি, এটা এপ্রিল মে মাসে সেই যে ভ্যাকসিন যে ভলেন্টিয়ার তার শরীরে প্রবেশ করানো হয়েছিল ভ্যাকসিন ক্যান্ডিডেটটা। তো সেটার সাইড এফেক্ট কিন্তু আজ আসছে। মানে আজকে ভ্যাকসিন নিয়েছি, 7 দিন সাইড এফেক্ট হয়নি, সেটাকেই যদি বাজারে ছেড়ে দেওয়া হয়, দেখবেন সমস্ত নিউজ পেপার বা মিডিয়া তো আপনারা দেখেন, আপনারা শুধু নিউক্লিয়ার হেলথ দেখেন এটা তো নয়, আপনারা সব জায়গা থেকেই খবর পান। সেখানে দেখবেন যে 7 দিন আজকে ট্রায়াল দেওয়া হয়েছে, কিছু 7 দিনে কোনো সাইড এফেক্ট হয়নি, বিশাল প্রচার হয়ে গেল, তার মানে সাইড এফেক্ট হয়নি। 7 দিনে সাইড এফেক্ট হয় এরকম কোনো কথা নয়, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরেও কিন্তু সাইড এফেক্ট হতে পারে, কারণ এগুলো বায়োলজিক্যাল প্রোডাক্ট, বায়োলজিক্স। ভ্যাকসিন একটা বায়োলজিক, আইদার ইনঅ্যাক্টিভেটেড ভার্সান অথবা অ্যাক্টিভেটেড, মাইনর অ্যাক্টিভেটেড, অথবা খুব মৃদু ক্ষমতা সম্পন্ন লাইভ, এরকম বিভিন্ন ধরনের ভ্যাকসিন ক্যান্ডিডেট হয়। তো সেইগুলো আমাদের শরীরে প্রবেশ করে, তা সেটা যে এফেক্টটা প্রথম দিনই হবে এরকম কিন্তু মানে নয়, যে 7 দিনে হবে এরকম কোনো কিন্তু মানে নয়, এর এফেক্টটা কিন্তু 4 মাস পরেও হতে পারে। সেই জন্যই ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সময় চাইতে হয়। এই যে আমি বারবার কিন্তু আপনাদের বলেছি যে এতটা তাড়াহুড়ো করা এটাও কিন্তু ঠিক নয়, এটা কিন্তু একটা বিশাল প্রবলেম হতে পারে। একটু টাইম নিতে হবে, আমাদের দেখতে হবে তো যাকে প্রয়োগ করা হয়েছে 4 মাস পর তার সাইড এফেক্টটা কিছু আছে কি না, 6 মাস পর তার সাইড এফেক্ট আছে কি না। শুধু অ্যান্টিবডি টাইটার দেখবো এরকমও তো মানে নয়। অ্যান্টিবডি টাইটারটা লাস্ট আপডেট খবর হচ্ছে একটা দিই, যে মডার্নার ক্ষেত্রে যেটা দেখা গেছে সে 3 থেকে 4 মাস, বা অন্যান্যর ক্ষেত্রেও যেগুলো দেখা গেছে ম্যাক্সিমামের ক্ষেত্রে যারা ফেজ 2 ফেজ 3-তে আছে, যারা অলরেডি 3-4 মাস ট্রায়াল করে ফেলেছে, সো তাদের ক্ষেত্রে এখন অবধি রিপোর্ট হচ্ছে 3 থেকে 4 মাস আমাদের শরীরে অ্যান্টিবডিটা কিন্তু থাকছে, যে SARS-CoV-2 এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নেওয়ার পরে, সেটা কিন্তু আমাদের থাকছে। তো সেটা আরও সময় গেলে 6 মাস পর থাকছে কি না, আরও সময় পেলে 1 বছর পর থাকছে কি না, তাহলে বছরে আমাদের একটা ডোজ লাগবে না মাল্টিপল ডোজ লাগবে। যদি আমাদের টাইটারটা অ্যান্টিবডিটা আমাদের শরীরে 3 মাস পর বিলীন হয়ে যায়, কোনো নাই থাকে, এক্সিস্ট থাকে, তাহলে আমাদের মাল্টিপল ডোজ লাগবে। মাল্টিপল ডোজ মানেই কস্টলি, রাইট? আপনাকে ততবার নিতে হবে। সবাই আমরা ভীত, বাবা রে করোনাতে কী হবে রে, তাহলে আমাদের তো ভ্যাকসিন রে, তাহলে এই যে বছরে 3 বার নাও, এত টাকা লাগবে। তো ঘটনা হচ্ছে যদি সেটা আমার 1 বছরে একটা লাগে, টাকাটা কম লাগবে, আমাদের
খরচ কমবে, সাধারণ মানুষের বোঝা কমবে, তাই সমস্ত কিছু কিন্তু ফ্যাক্টর আছে। তাই ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ইন ফিউচার থাকবে। কারণ প্রথমেই আপনাকে বললাম যে এরকম কিন্তু ভ্যাকসিন নিয়ে সিভিয়ার সাইড এফেক্টের ঘটনা কিন্তু পৃথিবীতে ঘটেছে, এরকম নয় যে ঘটেনি। আর আজকে যে ধরনের পলিটিক্যাল প্রেশার বা যে ধরনের কোম্পানিদের বাজার বেড়ে যাচ্ছে, মানে প্রি অর্ডার পেয়ে যাচ্ছে, মানে অনেক কোম্পানি তো বহু অর্ডার পেয়ে গেছে আগে থেকে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়। একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল হলো না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার চলে এসছে তাদের ঘরে। তাহলে এবার বুঝুন সেখানে কতটা মানে আমি বলতে চাইছি যে কতটা চান্স থাকে যে ম্যানিপুলেশন করা। কোম্পানিরা তো এমনি এমনি করছে না, তাদের বিজনেস। হ্যাঁ, তারা ওষুধ পরিষেবা করছে, মানে কিন্তু দে আর বিজনেস, দে আর নন প্রফিট, দে আর প্রফিট কোম্পানি, রাইট? সো সেই ক্ষেত্রে কিন্তু একটা বায়াসনেসের কেস কিন্তু থেকে যায়। কিন্তু এই ঘটনা, এই কথাগুলো কিন্তু আপনারা কোথাও শুনবেন না। ভ্যাকসিন আমাদের চাই, সেই জন্য যে কোনো মূল্যে চাই। একটা যে কোনো কিছু আপনাকে যদি জল ঢুকিয়ে দেয় ভাববেন ভ্যাকসিন, আমাদের লজিস্টিক্যালি সেগুলোকে ভেরিফাইড হতে হবে, সেটা যে অরিজিনালি ভ্যাকসিন, সে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য যে রেগুলেটরি সংস্থা, সেই রেগুলেটরি সংস্থাগুলো সেইভাবে কাজ করবে, তাদের সিরিয়াসলি দেখবে, সাইড এফেক্ট দেখবে, 6 মাস পর প্রোফাইল দেখবে পেশেন্টদের, সেইগুলো সমস্ত ইভ্যালুয়েট হয়ে আসুক, এটাই কিন্তু আমাদের কাম্য। তাই আগামী দিনে আমরা রেগুলেটরি সংস্থা, মানে আমাদের ভারতের যে রেগুলেটরি সংস্থা, তাদের ক্ষেত্রেও আমরা এই দাবি করতেই পারি যেন অবশ্যই সেফটি প্রোফাইল খুব ভালোভাবে দেখুন, কোনো তাড়াহুড়ো নেই, 6 মাস পর আসুক, কমপ্লিট স্টাডি হয়ে আসুক, যেটা আমাদের হিতে বিপরীত হবে না আসুক, তাহলে কিন্তু সেটাই আমাদের ক্ষেত্রে কিন্তু এই করোনাকে প্রতিরোধ করার ক্ষেত্রে মানে কি বলবো, সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত সমস্যা সমাধানের রাস্তা হবে। আর যদি সেটা না হয়, যদি সেভাবে না হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ কি বলছে, আমাদের সাইড এফেক্ট আসতে পারে। আমাদের দেখা গেল যে লো কোয়ালিটি কন্টামিনেশন বইছে প্রচুর, তার ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। এই যে প্রি অর্ডার আগে থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমি তো শুনেছি সেই সিরাম ইনস্টিটিউট করোনার ওই অক্সফোর্ডের এটা কত মিলিয়ন ভায়াল নাকি আগে থেকেই তৈরি শুরু করে দিয়েছে, অক্টোবরের মধ্যে রেডি হয়ে থাকবে। এই যে ব্যাপারগুলো, এগুলো ভাবুন, একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট আজকে হোল্ড হয়ে গেল, ওদের ভ্যাকসিনটাই তো আজকে হোল্ড হয়েছে সিরিয়াস এফেক্টের জন্য। এবার ওরা বলছে একটা, আমরা তো জানি না একটা হয়েছে কি দুটো হয়েছে বা 5টা হয়েছে কি 10টা হয়েছে। একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট ট্রায়াল থেকে সারা পৃথিবীতে হোল্ড হয়ে যাওয়া মানে দেয়ার ইজ সাম সিরিয়াস ইস্যুস, অ্যান্ড সিরিয়াস ইস্যুস না থাকলে একদম হোল্ড হয় না। তাহলে সেটা কি, সেটা তো কেউ বলবে না। সবটাই হচ্ছে, একটু আগে বললাম যে একটা কোম্পানির মানিটারি ব্যাপার, রাইট? একটা বিজনেসের ব্যাপার, কোটি কোটি মিলিয়ন ডোজের অর্ডার নিয়ে সব বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেগুলেটরি সংস্থাদের অনেক দায়িত্বশীল হতে হবে, এবং আমরা সেই দাবিটাই রাখবো আমাদের নিউ কোহেরেন্ট প্ল্যাটফর্ম তরফ থেকে, সেই দাবিটাই রাখবো যে রেগুলেটরি সংস্থা আরও বেশি দায়িত্বশীল হবে, এবং এই ঘটনাটার পরে কিন্তু আমাদের আরও বেশি অবজারভেশনে রাখতে হবে। এই যে ট্রায়াল চলছে, তাদের সেফটির ব্যাপারটা আরও অবজারভেশনে রাখতে হবে। যেমন ইউএসএর যেটা আছে, যেটা আমি বলি, এদের কিন্তু ওই যেটা একটু বললাম রিপোর্টিং সিস্টেম, ভ্যাকসিন অ্যাডভার্স এফেক্ট রিপোর্টিং সিস্টেম আছে। তো সেই রিপোর্টিং সিস্টেমও কিন্তু প্রত্যেকটা ট্রায়ালের সাথে আমাদের ভারতেরও করা উচিত, নিশ্চয়ই আছে। আর যদি না থাকে, সেই সেলটাকে কিন্তু মানে প্রচারে আনিয়ে আসা উচিত, যে আপনাদের যারা ভলেন্টিয়ারি নিচ্ছেন তাদের মধ্যে যদি কোনো অ্যাডভার্স এফেক্ট হয়, অবশ্যই এই জায়গায় একটা করে ইমেল করে দিন বা একটা ক্লিক করে দিন, অ্যাডভার্স এফেক্ট ইয়েস, একটা লিঙ্ক দিয়ে দিন। এখন তো ইলেকট্রনিক্সের যুগ, ফোনে আমরা এত অ্যাডভান্স। আমি বলতে চাইছি যে উই নিড টু স্টাডি ফ্রম সোসাইটি, যারা নিচ্ছে। একটা কোম্পানির রিপোর্টটাই কিন্তু টোটাল রিপোর্ট নয়। তো সেই জন্যে এই ধরনের কিন্তু এই যে অ্যাডভার্স এফেক্ট মনিটরিং সিস্টেম, এই সিস্টেমগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করা উচিত, এবং এই সম্বন্ধে আমাদের সমস্ত মানুষের একটা সাধারণ জ্ঞান থাকা উচিত। এবার ঘটনা হচ্ছে যে সেই জিনিসগুলো কি আমরা মেনে চলি? আমি তো শুনি না কোথাও আমরা রিপোর্টিং, আমাদের দেশে অন্তত যে রিপোর্টিং করেছে কোনো নিউজ আমি আজ পর্যন্ত 1-2 বছর তো পাইনি যে একজন ভলেন্টিয়ার রিপোর্টিং করেছে, সেই রিপোর্টটা খবরের কাগজে বেরিয়েছে। তো যাই হোক, তার মানে বুঝুন, সো দিস ইজ আর অরিজিনাল সিস্টেম। আমি জাস্ট আপনাদের এই ব্যাপারে বলতে চাইছি যে এটা একটা প্রসেস। তো আমাদের সেই প্রসেসটার ইমপ্রুভমেন্ট আমাদের করতে হবে দায়িত্ব নিয়ে, যারা এই দায়িত্বে আছেন, যে সমস্ত বড় বড় পদে যারা রয়েছেন সরকারি সংস্থায়, তাদের কিন্তু এই দায়িত্বটা সিকিওর করতে হবে, এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও বেশি
অবজারভেশনে রাখতে হবে। আমাদের ভ্যাকসিন দরকার, আমরা চাতক পাখির মুখ দাঁড়িয়ে আছি, অবশ্যই তার সেফটিটা তারা সিকিওর করবেন, এটাই কিন্তু আমাদের কাছে কাম্য। জাস্ট আমি একবার দেখে নিই, অনেকে অনেক কথা, অনেকটা স্বস্তি এলো দাদা। সে তো বুঝলাম, বাট শীত তো শুরু হয়ে গেল, এবার কী হবে? শীত তো শুরু হয়ে গেল, আগের দিন তো আমি একটা কথা বলেছি যে শীত শুরু হয়েছে, ঘাবড়ানোর কী আছে। তো আমাদের আগের দিনের আমার যে লাইভটা সেটা একটু আপনি দেখে নিন, মৌসুমি মণ্ডল। তো আমি বলেছিলাম সেখানে ফ্লু ভ্যাকসিনের কথা, সেটা আমাদের অনেকটা প্রিভেন্টিভ মেজার হতে পারে, তো সেটাকে আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। আপনি আরও নিউজ ভালো করে জানাবেন, থ্যাংক ইউ। আমি চেষ্টা করি, আমি আজকে এই খবরটা পেলাম বলে জাস্ট আপনাদের সঙ্গে ডিসকাস করতে এলাম। আমি একটু পর ল্যাবে যাব। ইয়েস দাদা, পাশে আছি, থ্যাংক ইউ পাশে থাকার জন্যে। হ্যাঁ, অ্যাওয়ারনেস কিন্তু খুব দরকার, সুস্মিতা দত্ত। রহমান এম সাহারিয়ার রহমান, ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। আমার এই প্রোগ্রামটা আমি বলতে চাই যে নিউক্লিয়ার হেলথ, এটা কিন্তু জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে আমি যেটা বিশ্বাস করি, আমরা বাঙালি। সো এটা আমি বাংলায় বলতে চাই। আমি চাই যে সকল বাংলাভাষী সারা বিশ্বে যারা আছে তারা আমার এটা থেকে যদি কিছুটা অ্যাওয়ারনেস পায়, আমার কাছে সেটা কিন্তু বিশাল পাওয়া হবে। দীপা রায়, দারুণ আলোচনা। আমি দারুণ কিনা জানি না, আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে আসি, হঠাৎ করে ছোট্ট ইনফরমেশানকে আপনাদের সামনে নিয়ে আসি, এটাই আমার উদ্দেশ্য, যাতে আপনারা বোঝেন যে আমি কিভাবে আপনাদের পাশে থাকতে চাই বা আমি কি তথ্য নিয়ে আসতে চাই। তো আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন, প্লিজ শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমি বেশি দূর পৌঁছাতে পারবো না। আমার যে স্বপ্ন রয়েছে আপনাদের পাশে থেকে আরও অনেক কিছু, আমি যদি এই এই যে নিউক্লিয়ার হেলথ যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে যদি আমি খুব বড় করতে পারি, এটার কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট কিন্তু পড়বে আগামী দিনে। তো ভয়েস, আমাদের তো যে ভয়েসগুলো, সেই ভয়েসগুলো তো জায়গায় যায় না। আমরা যদি বড় হতে পারি তবেই সেটা জায়গায় যাবে। এখন কিন্তু আমরা খুবই একটা যে চুনোপুঁটির মতো, আমাদের ভয়েসকে কেউ পাত্তাই দেবে না। কিন্তু যদি আমরা বড় হতে পারি, যদি আমরা প্রচারে আসতে পারি, যদি আমরা সঠিক আপনাদের গাইড করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভয়েসগুলো কিন্তু জায়গায় যাবে, তখন কিন্তু তারা কেয়ার করবে। এবং সেটাই কিন্তু আমি চাই ইন ফিউচার। নিউক্লিয়ার হেলথ বাংলা খুব গঠনমূলক, কনস্ট্রাকটিভ আলোচনা করবে এবং আপনাদের পাশে থাকবে। ঠিক আছে, অনেক কথা হলো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আলোচনা আসবো নতুন তথ্য নিয়ে। পাশে থাকুন, নিউক্লিয়ার হেলথ বাংলার, ভালো লাগবে। নমস্কার।